প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব ভার্নিয়ার স্কেল নিয়ে। মিটার স্কেল দিয়ে আমরা সাধারণত সেন্টিমিটার বা মিলিমিটার পর্যন্ত মাপ নিতে পারি, কিন্তু মিলিমিটারের ভগ্নাংশ মান নেয়ার জন্য আমাদের কিন্তু ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্স নিতে হবে। অর্থাৎ মিলিমিটারের ভগ্নাংশ মান নেয়ার জন্য প্রধান স্কেলের সাথে যে আরেকটা স্কেল ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। আমরা একটু দেখি, আগের ভগ্নাংশের নিখুঁত মান পরিমাপ করার জন্য প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল মান পরিমাপ করার জন্য ভগ্নাংশের নির্ভুল মান পরিমাপ করার জন্য প্রধান স্কেলের সাথে যে আর একটি স্কেল ব্যবহার করা হয় পরিমাপ করার জন্য প্রধান স্কেলের সাথে যে আর একটি স্কেল ব্যবহার করা হয় তাকে স্কেল ব্যবহার করা হয় তাকে ভার্নিয়ার স্কেল বলা হয়। বিজ্ঞানী ফিয়ারে ভার্নিয়ার স্কেল আবিষ্কার করেন, এই জন্য তার নাম অনুসারে স্কেলের নামকরণ করা হয় ভার্নিয়ার স্কেল। আমরা এটাকে কিন্তু স্লাইড ক্যালিপার্স হিসাবে জানি, অর্থাৎ এটাকে আমরা স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার স্কেল এই দুইটা নামেই জানি। তো ভার্নিয়ার স্কেলের মান পরিমাপ করার জন্য বা ভার্নিয়ার স্কেলের মাধ্যমে বা স্লাইড ক্যালিপার্স এর মাধ্যমে পার্ট নেওয়া, ভার্নিয়ার স্কেল দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমাদের ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার সমপতন এবং যান্ত্রিক ত্রুটি এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হয়। আমরা দেখব ভার্নিয়ার সমপতন। প্রথমে আমরা দেখব ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবকটা আসলে কি জিনিস? ভার্নিয়ার ধ্রুবক প্রধান স্কেলের সাধারণত এমন হয়, আমরা প্র্যাকটিক্যালি যে স্কেলগুলো ব্যবহার করি যার কোনো স্কেলের 10 নাম্বার দাগ প্রধান স্কেলের 9 নাম্বার দাগের সাথে মিলে যায়, অথবা এমনও হতে পারে যে প্রধান স্কেলের 20 নাম্বার দাগ বা ঘর প্রধান স্কেলের 19 নাম্বার দাগ বা ঘর ভার্নিয়ার স্কেলের 20 নাম্বার দাগের সাথে মিলে যায়। তাহলে বোঝাই যাচ্ছে যে ভার্নিয়ার স্কেলের প্রত্যেকটা ঘর প্রধান স্কেলের প্রত্যেকটা ক্ষুদ্রতম ঘর অপেক্ষা একটু ছোট। এই ছোট বা ব্যবধান বা বিয়োগফল, এটাকে আমরা ভার্নিয়ার ধ্রুবক বলবো। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর অপেক্ষা, বা এটা বলা যায় প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর অপেক্ষা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর অপেক্ষা ভার্নিয়ার স্কেলের এক ঘর কতটুকু ছোট? ভার্নিয়ার স্কেলের এক ঘর কতটুকু ছোট তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে। ভার্নিয়ার ধ্রুবক বলে। ভার্নিয়ার ধ্রুবককে কিন্তু ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভিসি ইজ ইকুয়াল টু এস ভাগ এন। এখানে এস হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান,
প্রধান স্কেলে কিন্তু মিলিমিটারের দাগ কাটা থাকে, অর্থাৎ মিটার স্কেলে ক্ষুদ্রতম যে দাগ কাটা থাকে সেটা হলো মিলিমিটার। তার মানে এস হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর, মানে 1 মিলিমিটার। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান, এক ঘরের মান, এক ঘরের মান আমরা জানি এক ঘরের মান হলো 1 মিলিমিটার, এক অর্থাৎ 1 মিলিমিটার। এবং এন, এন ইকুয়াল, বিভিন্ন টাইপের স্কেল থাকে, কোন কোন স্কেলে 10টা দাগ কাটা থাকবে, কোন কোন স্কেলে, ভার্নিয়ার স্কেলে এক্স্যাক্টলি, ভার্নিয়ার স্কেলে 10 ঘর, ভার্নিয়ার স্কেলের 10 ঘর মূল স্কেলের 9 ঘরের সাথে মিলে যাবে, অর্থাৎ তাহলে ভার্নিয়ার স্কেলে দাগ কাটা রয়েছে 10টা। এবার এমনও হতে পারে যে ভার্নিয়ার স্কেলের 20 নাম্বার ঘর মূল স্কেলের 19 নাম্বার ঘরের সাথে মিলে গেল, তাহলে ভার্নিয়ার স্কেলের 20টা দাগ কাটা থাকবে। তার মানে এমনও হতে পারে যে 10ও হতে পারে, 20ও হতে পারে। তো যদি 10 হয় তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবকটা কি হবে? ভার্নিয়ার ধ্রুবক হবে অবশ্যই 1/10, মানে 0.1, 0.1 ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার। এভাবে আমরা ভার্নিয়ার ধ্রুবকটা বের করে নিতে পারবো। এবারে ভার্নিয়ার সমপতন, ভার্নিয়ার সমপতনটা কি? একটা স্লাইড ক্যালিপার্স রয়েছে, এই স্লাইড ক্যালিপার্সে তোমরা এটা দেখতেই পাচ্ছ যে এই যে একটা স্থির স্কেল রয়েছে সেটা হলো প্রধান স্কেল, যেটা মিলিমিটার পর্যন্ত দাগ কাটা রয়েছে, আর যে স্কেলটা প্রধান স্কেলের গা বেয়ে যাওয়া আসা করে সেটা হলো ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের আমার এই স্কেলটায় সাধারণত 20 ঘর পর্যন্ত দাগ কাটা রয়েছে। আচ্ছা, 20 ঘর এবং 10 ঘর এটা হতে পারে, সমস্যা নেই। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের এখানে 20টা দাগ কাটা রয়েছে, কোন কোন স্কেলে 10টাও দাগ কাটা থাকতে পারে। আমি এই স্কেলের বিভিন্ন অংশ নিয়ে কথা বলবো। প্রথমত আমরা দেখি যে এখানে যদি আমরা এই ভার্নিয়ার স্কেলের এই নিচের যে চোয়াল, নিচের এই চোয়াল দুটাকে বলা হয় বহিস্থ চোয়াল। বহিস্থ চোয়ালের মাঝখানে কোনো বস্তু রেখে তার দৈর্ঘ্য, প্রস্থ, ইভেন উচ্চতা বের করা যায় এবং এটার ব্যাসও বের করা যায়। তার মানে বহিস্থ চোয়ালের মধ্যে যদি কোনো বস্তু রাখি তার মানে এটা বহিস্থ ব্যাস বের করা যাবে। এবং উপরের যে দুইটা চোয়াল রয়েছে এই দুইটা চোয়ালকে বলা হয় অন্তঃস্থ চোয়াল, অর্থাৎ এই চোয়ালের ভেতরে রেখে কোনো বস্তুর অন্তঃস্থ ব্যাস পরিমাপ করা যায়। এরকম করে যদি আমরা আটকাই দেই ভিতর থেকে তাহলে একদম আটকাই যাবে। তার মানে এটাকে বলা যায় যে অন্তঃস্থ ব্যাস, এটাকে মানে অন্তঃচোয়াল, অন্তঃস্থ চোয়াল বলা হয়। তার মানে এরপরে আমি যদি স্কেলটাকে এরকম বের করে ফেলি তাহলে এই জায়গা থেকে একটা যে দণ্ড বের হয় এটাকে ডিপ মেজারিং ব্লেড বলা হয়, অর্থাৎ এটা দিয়ে গভীরতা পরিমাপ করা হয়। এই দুইটা চোয়ালের মাঝখানে কোনো একটি বস্তুকে রাখবো, দুইটা চোয়ালের মাঝখানে কোনো বস্তুকে রাখার পরে এই প্রধান স্কেলের গা বরাবর যতটুকু দাগ থাকবে সেটাকে তো আমরা রৈখিক স্কেল পার্ট বা প্রধান স্কেল পার্ট বলবো। এরপরে যে ভগ্নাংশের যে মানটা থাকবে সেটা সাধারণত আমরা এই ভার্নিয়ার সমপতন দিয়ে নির্ণয় করতে পারবো। ভার্নিয়ার স্কেলের যে দাগ প্রধান স্কেলের যে দাগের সাথে মিলে গেছে বা কাছাকাছি হয়েছে বলে মনে হয় সেটাকে বলা হবে ভার্নিয়ার সমপতন। ভার্নিয়ার সমপতন, ভার্নিয়ার সমপতন। ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার স্কেলের যে দাগ প্রধান স্কেলের যে দাগের সাথে মিলে গেছে, প্রধান স্কেলের যে দাগের সাথে মিলে গেল বা মিলে গেছে বা কাছাকাছি হয়েছে বলে মনে হয়, মিলে গেছে বা কাছাকাছি হয়েছে বলে মনে হয়, কাছাকাছি হয়েছে বলে মনে হয় তাকে ভার্নিয়ার সমপতন বলে, তাকে
ভার্নিয়ার সমপতন বলে। ভার্নিয়ার সমপতনকে সাধারণত ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি মানে ভার্নিয়ার সমপতন। এখন স্লাইড ক্যালিপার্স এর ক্ষেত্রে যেটা দেখা যায়, বিভিন্ন ধরনের যন্ত্রেই কিন্তু ত্রুটি থাকে। আমার হাতে যে স্লাইড ক্যালিপার্সটা রয়েছে, সেই স্লাইড ক্যালিপার্সে কোনো যান্ত্রিক ত্রুটি আসলে নেই। কেননা আসলে এখানে প্রধান স্কেলের শূন্য দাগ ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের সাথে মিলে গেছে। যদি প্রধান স্কেলের শূন্য দাগ ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের সাথে মিলে যায়, তাহলে কোনো যান্ত্রিক ত্রুটি নেই। এখন যন্ত্রের যে যান্ত্রিক ত্রুটি, অর্থাৎ এটাকে ব্যক্তিগত ত্রুটিও আছে, যান্ত্রিক ত্রুটি আছে। এখানে মূলত আমরা যান্ত্রিক ত্রুটি নিয়ে কথা বলছি। শূন্য ত্রুটিটা কি? প্রধান স্কেলের শূন্য দাগ ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের সাথে যদি মিলে না যায়, তবে যে ত্রুটিটা থাকে, তবে সেটাকেই বলা হয় শূন্য ত্রুটি। অর্থাৎ প্রধান স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের সাথে যদি মিলে না যায়, মূল স্কেলের শূন্য দাগের সাথে মিলে না যায়, দাগের সাথে মিলে না যায়, তাকে শূন্য ত্রুটি বলে। অর্থাৎ যদি মিলে না যায়, ইভেন এমনও হতে পারে যে মূল স্কেলের শূন্য দাগ অপেক্ষা ভার্নিয়ার স্কেলটা ডান দিকে অবস্থান করে। ইভেন এমনও হতে পারে মূল স্কেলের শূন্য দাগ অপেক্ষা ভার্নিয়ার স্কেল বাম দিকে অবস্থান করে। তাহলে এই অবস্থানের উপরে ভিত্তি করে শূন্য ত্রুটি আবার দুই ধরনের হয়ে থাকে। শূন্য ত্রুটি একটা হলো ধনাত্মক যান্ত্রিক ত্রুটি, এবং অন্যটা হলো ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি। ধনাত্মক যান্ত্রিক ত্রুটিটা কি হবে? ধনাত্মক যান্ত্রিক ত্রুটিটা হলো যে প্রধান স্কেলের শূন্য দাগ যদি মূল স্কেলের শূন্য দাগ অপেক্ষা ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ যদি মূল স্কেলের শূন্য দাগ অপেক্ষা ডান দিকে অবস্থান করে, তবে তাকে ধনাত্মক যান্ত্রিক ত্রুটি বলে। ধনাত্মক যান্ত্রিক ত্রুটি হলো ভার্নিয়ার স্কেল যদি মূল স্কেলের শূন্য দাগ অপেক্ষা ডান দিকে অবস্থান করে, মূল স্কেলের শূন্য দাগ অপেক্ষা ডান দিকে অবস্থান করে, তাকে ধনাত্মক যান্ত্রিক ত্রুটি বলে। ধনাত্মক যান্ত্রিক ত্রুটি বলে। অর্থাৎ ভার্নিয়ার স্কেল যদি মূল স্কেলের শূন্য দাগ অপেক্ষা ডান দিকে অবস্থান করে, তবে যে ত্রুটিটা হবে, যন্ত্র থেকে যে ত্রুটিটা পাবো, সেটাকে আমরা বলবো ধনাত্মক যান্ত্রিক ত্রুটি। তাহলে ঋণাত্মক যান্ত্রিক ত্রুটিও রয়েছে। ঋণাত্মক যান্ত্রিক ত্রুটিটা কি হবে? ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি হবে ভার্নিয়ার স্কেল যদি মূল স্কেলের শূন্য দাগ অপেক্ষা বাম দিকে চলে যায়,
ভার্নিয়ার স্কেল যদি মূল স্কেলের 0 দাগ অপেক্ষা বাম দিকে চলে যায়, মূল স্কেলের 0 দাগ অতিক্রম করে, 0 দাগ অতিক্রম করে বাম দিকে চলে যায়, বাম দিকে চলে যায়, তাকে ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি বলে। ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি বলে। দিয়ে যখন আমরা দৈর্ঘ্য পরিমাপ করব, অর্থাৎ স্লাইড ক্যালিপার দিয়ে যদি দৈর্ঘ্য পরিমাপ করি, তাহলে নিট দৈর্ঘ্য L ইকুয়াল হবে, স্লাইড ক্যালিপার্স দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করার সূত্রটা L ইকুয়াল নিট দৈর্ঘ্য। আমরা বলতে পারি M প্লাস ভি ইন্টু ভিসি মাইনাস প্লাস মাইনাস ই, মানে ইরর। এখন যদি ধনাত্মক যান্ত্রিক ত্রুটি হয়, তাহলে এটা নিট দৈর্ঘ্য থেকে আমাদের বাদ দিতে হবে। অর্থাৎ তার মানে আমরা এই নিট দৈর্ঘ্য বা এই এল থেকে আমরা মাইনাস করব এরর। এই যে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ ধনাত্মক যান্ত্রিক ত্রুটি হলে আমাদের বিয়োগ করতে হবে। ধনাত্মক যান্ত্রিক ত্রুটি থাকলে আমাদের এই পার্টটাকে যতটুকু ভুল হলো অথবা যত নাম্বার ঘর পর্যন্ত ডান দিকে অবস্থান করলো তা বাদ দিতে হবে মূল দৈর্ঘ্য থেকে। আর যদি ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি থাকে, তাহলে আমাদের যা করতে হবে মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ আমাদের এই যান্ত্রিক ত্রুটিটা যোগ করে দিতে হবে। এবারে আমরা দেখব আসলে এই ভার্নিয়ার স্কেল দিয়ে কি করা যায়। দিয়ে আসলে বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা যায়, ছোট বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা যায়, চোঙ বা সিলিন্ডার আকৃতির বস্তুর ব্যাস পরিমাপ করা যায়, এবং ভার্নিয়ার স্কেলের মাধ্যমে সাধারণত কোন একটি বস্তুর অন্তঃস্থ ব্যাস পরিমাপ করা যায়, অর্থাৎ যে কোনো ছোট বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাও পরিমাপ করা যায়, এবং আয়তাকার কোনো বস্তুর আয়তন নির্ণয় করা যায়। এবারে আমরা স্লাইড ক্যালিপার্সের বিভিন্ন অংশ একটা চিত্রের মাধ্যমে দেখব। এবারে আমরা স্লাইড ক্যালিপার্সের বিভিন্ন অংশ একটু দেখি। স্লাইড ক্যালিপার্সে সাধারণত দুইটা স্কেল থাকে। উপরের যে স্কেলটা, যেটা গা বেয়ে চলাচল করে, সেটাকে আমরা মেইন স্কেল বলবো। মানে যার গা বেয়ে চলাচল করে সেটাকে আমরা সাধারণত বলবো মেইন স্কেল। মেইন স্কেল বলতে এটা হলো মিটার স্কেল, মেইন স্কেল। আর যেটা চলাচল করে সেটাকে আমরা বলবো ভার্নিয়ার স্কেল, অর্থাৎ যেটা পরিবর্তনশীল, যেটা মুভ করা যায় সেটা হলো ভার্নিয়ার স্কেল, এবং যেটার গা বেয়ে চলাচল করে এক জায়গায় থেকে অন্য জায়গায় যায় সেটাকে আমরা বলি মেইন স্কেল বা মিটার স্কেল। এবারে যদি আমরা এই ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে এইখানে যে দুটো চোয়াল থাকে, মিটার স্কেলের সাথে ফিক্সড চোয়াল থাকে যেটা নড়াচড়া করবে না, এবং ভার্নিয়ার স্কেলের সাথেও ফিক্সড চোয়াল থাকে, তবে এই ভার্নিয়ার স্কেলের চোয়াল ধরেই ডানে বামে নেওয়া যায়। এই স্কেলে, মিটার স্কেল এবং ভার্নিয়ার স্কেলে, এই ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্সের উপরে চোয়াল থাকে এবং নিচেও চোয়াল থাকে। নিচে যে দুইটা চোয়াল থাকে, নিচের চোয়ালের মাঝখানে বস্তু রেখে তার বহিস্থ ব্যাস পরিমাপ করা যায়, দৈর্ঘ্য পরিমাপ করা যায়। দৈর্ঘ্য তো আসলে বহিস্থ দৈর্ঘ্য বলা যাবে না, দৈর্ঘ্য পরিমাপ করা যায়, প্রস্থ পরিমাপ করা যায়, উচ্চতা পরিমাপ করা যায়। এক্স্যাক্টলি এটাকে বলা হয় এক্সটার্নাল জ। এক্সটার্নাল জ মানে
বহিস্থ চোয়াল, এটাকে বলা হয় বহিস্থ চোয়াল, অর্থাৎ বাহিরের ব্যাস পরিমাপ করা যায়। এবং এই দুইটা চোয়ালের একটা চোয়াল যেটা স্লাইড ক্যালিপার্সের সাথে যুক্ত, সেটা পরিবর্তন করা যায়, ডানে বামে নেওয়া যায়, এই জন্য এটাকে পরিবর্তনশীল বহিস্থ চোয়াল বা মুভেবল এক্সটার্নাল জ বলা হয়। এবং এই স্লাইড ক্যালিপার্সের নিচে হাত দিয়ে লক করা যায়, এই জন্য এটাকে থাম লক বলা হয়। বৃদ্ধাঙ্গুলি বা থাম আঙ্গুল যেটা বলা হয়, এটা দিয়ে লক করা যায়। এবং ঠিক এর উপরেও একটা লক করার ব্যবস্থা রয়েছে, এটা হচ্ছে লক স্ক্রু। এটা দিয়ে আমরা কোন একটি বস্তুকে দুই চোয়ালের মাঝখানে রেখে প্রয়োজন মতো এটাকে আমরা লক করে নিতে পারি, তাহলে আমরা সঠিক মান নিতে পারবো। এরপরে উপরে যে দুইটা চোয়াল রয়েছে, উপরের চোয়ালের মাঝখানে বস্তু, আসলে এটার এই চোয়াল দুইটা বস্তুর ভেতরে রাখা হয়, কোন একটি বস্তুর ভেতরে ঢুকিয়ে পরিমাপ করতে হয়। তো এই দুইটাকে বলা হয় ইন্টেরিয়র জ, অর্থাৎ এটাকে অন্তঃস্থ জ বলা হয়। অন্তঃস্থ জ এর মধ্যে যেটা মিটার স্কেলের সাথে যুক্ত থাকে সেটাকে ফিক্সড ইন্টেরিয়র জ বলা হয়, অর্থাৎ স্থির স্থির অন্তঃস্থ জ। এবং যেটা স্লাইড ক্যালিপার্সের সাথে যে চোয়ালটা যুক্ত থাকে সেটা মুভেবল ইন্টেরিয়র জ, অর্থাৎ পরিবর্তনশীল অন্তঃস্থ চোয়াল। আমরা যদি কোনো একটি বস্তুকে এখানে রাখি তখন কিন্তু একটা এইদিকে একটা যে স্টিকের মতো বা লাঠির মতো যেটা বের হয়, এটাকে ডিপ মেজারিং ব্লেড বলে, অর্থাৎ এটা দিয়ে গভীরতা পরিমাপ করা হয়। যখন স্লাইড ক্যালিপার্সের জিরো দাগ মূল স্কেলের জিরো দাগের সাথে মিলে যায়, তখন কিন্তু এই বারটা একেবারেই ভিতরে ঢুকে যায়। এবারে এখানে আমরা যে ত্রুটির কথা বলছিলাম, অর্থাৎ স্লাইড ক্যালিপার্সের জিরো দাগ মূল স্কেলের জিরো দাগের সাথে যদি মিলে যায় তখন এই যন্ত্রে কোনো ত্রুটি নেই। কিন্তু যদি স্লাইড ক্যালিপার্সে এই দুইটা চোয়ালের মাঝখানে কোনো বস্তু না রাখা অবস্থায় আমরা যদি একদম দুইটা চোয়াল একটার কাছাকাছি নিয়ে আসি, তখন ভার্নিয়ার স্কেলের জিরো দাগ যদি মূল স্কেলের জিরো দাগের সাথে মিলে না যায়, যদি একটু ডান দিকে থাকে, তখন যে যান্ত্রিক ত্রুটিটা হবে সেটাকে আমরা বলবো এক্স্যাক্টলি ধনাত্মক যান্ত্রিক ত্রুটি। আর যদি এই মূল স্কেলের শূন্য দাগ অপেক্ষা ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ বাম দিকে ঢুকে যায়, কিভাবে ঢুকে যেতে পারে, অর্থাৎ মরিচা ধরার জন্য হতে পারে, অথবা এটা একটু বাঁকা হয়ে গেলে ঢুকে যেতে পারে। আর যাই হোক, এটা যদি মূল স্কেলের শূন্য দাগ অপেক্ষা ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ বাম দিকে চলে যায়, তখন যে ত্রুটিটা হবে সেটাকে আমরা বলবো ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি। মেনলি ধনাত্মক ত্রুটি হলে সেটা নিট পার্ট থেকে বাদ দিতে হয়, এবং ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি হলে সেটা নিট পার্টের সাথে যোগ করে নিতে হয়। তো এই ক্লাসটা আমরা একটু ভালো করে যদি দেখি, তাহলে এখান থেকে ব্যবহারিকের পার্ট আমরা সঠিকভাবে নিতে পারবো। নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে এখান থেকে ব্যবহারিকের পার্ট নেওয়া যায়, যে কোনো একটা নির্দিষ্ট বস্তু থেকে, বা আয়তাকার বস্তুর দৈর্ঘ্য প্রস্থ নিয়ে কিভাবে আয়তন নির্ণয় করা যায়, অথবা কোনো একটি বস্তুর অন্তঃব্যাস কিভাবে পরিমাপ করা যায়, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব স্ক্রু গজ দিয়ে। তোমরা আমার বোর্ডে একটা স্ক্রু গাজ আঁকানো দেখেছো, এবং আমার হাতেও একটা স্ক্রু গাজ আছে। স্ক্রু গাজটা অনেক ছোট, তাই তোমাদের খুব ভালো দেখাতে পারবো না, এই জন্য একটা আনুষঙ্গিক চিত্র আমি এখানে আঁকানোর চেষ্টা করলাম। এখন স্ক্রু গাজ দিয়ে যদি আমরা মেজারমেন্ট করতে চাই, তাহলে আমরা কোন টাইপের বস্তুর মেজারমেন্ট করতে পারবো। অর্থাৎ স্ক্রু গজ হলো খুব ছোট পরিমাপক যন্ত্র, যার সাহায্যে বৃত্তাকার কোনো তারের, এক্স্যাক্টলি তার তো বৃত্তাকার হবে, বৃত্তাকার কোনো তারের ব্যাস পরিমাপ করতে পারবো। এবারে চোঙ বা সিলিন্ডার আকৃতির, ছোট চোঙ বা সিলিন্ডার আকৃতির কোনো বস্তুর ব্যাস পরিমাপ করতে পারবো। ক্ষুদ্র কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো। আমার হাতে এই হলো যেটা স্ক্রু গজ। স্ক্রু গজের বিভিন্ন পার্ট যদি আমরা একটু দেখি, অর্থাৎ স্ক্রু গজের যে অর্ধবৃত্তাকার যে একটা পার্ট রয়েছে, এটাকে আমরা ফ্রেম বা কাঠামো বলতে পারবো। এবং
এই স্ক্রু গজে সাধারণত দুইটা স্কেল থাকে। স্ক্রু গজে একটা থাকে সার্কুলার স্কেল বা বৃত্তাকার স্কেল। এইখানে যে স্কেলটা আছে এটাকে বলা হয় আসলে বৃত্তাকার স্কেল। এবং এই যে এখানে থিম্বেল পার্ট, এই থিম্বেল পার্টটাকে যদি আমরা জাস্ট বাম দিকে ঘুরাই, বাম দিকে ঘুরালে তাহলে এই লিনিয়ার স্কেলটা বের হয়ে আসবে, অর্থাৎ তখনই আমরা কেবলমাত্র লিনিয়ার স্কেলটা দেখতে পাবো। অর্থাৎ এখানে তাহলে কয়টা পার্ট রয়েছে, কয়টা স্কেল, দুইটা স্কেল রইলো, একটা হলো বৃত্তাকার বা সার্কুলার স্কেল এবং একটা হলো লিনিয়ার স্কেল, দুইটা স্কেল। এই যে এইখানে যেটা বের হয়ে আছে, অর্থাৎ এটা বের হয়ে আসছে তখন দেখাবো স্পিন্ডল পার্ট বা প্রান্তটা বা ঘূর্ণনশীল টাকু, এই প্রান্তটা বের হয়ে আসবে। এই প্রান্তটা যদি অর্থাৎ এনভিল পার্ট থেকে স্পিন্ডল পার্টটা আলাদা হয়ে যায় বা একটু গ্যাপ হয়, তার মানে এখানে কোনো একটা কিছু রাখবো, তখন কিন্তু এই সার্কুলার স্কেল এবং লিনিয়ার স্কেল এর জাস্ট তখনই কেবলমাত্র এই লিনিয়ার স্কেলটা বা মূল স্কেলটা দেখা যাবে। মূল স্কেলের ডান দিকে থাকে সার্কুলার স্কেল বা বৃত্তাকার স্কেল, এবং বৃত্তাকার স্কেলটা থিম্বেল পার্টের সাথে অ্যাডজাস্ট করা থাকে, যেটাকে আমরা হাতা বা হাতল বা যেটা দিয়ে আমরা ঘোরাই এটাও বলতে পারি। এবারে এর ডান দিকে থাকে রেচেট শপ। রেচেট শপ বলতে এটা হচ্ছে অঙ্গুষ্ঠামা, এটাকে আঙ্গুলির মাধ্যমে ডানে বামে করা হয়। ইভেন আমরা এই থিম্বেল দিয়েও ডানে বামে করি, এটা দিয়ে। অর্থাৎ এই জায়গাটায়, অর্থাৎ আমরা দেখলাম যে এখানে কি কি, দেখো একটু ভালো করে, যদি আমরা এখানে কি থাকবে, এখানে অ্যানভিল পার্ট থাকবে, ফ্রেম থাকবে, এই ফ্রেমের মধ্যে অর্থাৎ এইখানেই বস্তু রাখা হবে, এবং এইখানে একটা লক থাকবে। কোন একটি বস্তু যদি আর কি এখানে আমরা রাখি, এটা ক্লাম্প বা লক বা খিল এর মাধ্যমে এটাকে আটকে দিতে পারবো। এটাকে যদি আমরা ডান দিকে ঘোরাই তাহলে এটা আটকে যাবে। এটাকে, আর এই যে একটা পার্ট আছে এটাকে লিনিয়ার স্কেল, এটাকে স্লেবও বলা হয়, এবং এটাও যেগুলি হাতা হিসাবে কাউন্ট করা হয় বা বলা হয়। এবারে এই লিনিয়ার স্কেলের 0, 5, 10, জাস্ট এখানে 25 পর্যন্ত মার্ক করা যায়। অর্থাৎ এই যে ফ্রেমের উপরে লেখা আছে 25x1, অর্থাৎ এই স্কেলটা দিয়ে জাস্ট 25 মিলিমিটার পর্যন্ত মেজারমেন্ট করা যায়, এর চেয়ে বড় কিন্তু মেজারমেন্ট করা যাবে না। তাই এটাকে সূক্ষ্ম অর্থাৎ ক্ষুদ্রতম মান পরিমাপ করার জন্য খুব ছোট পরিমাপক যন্ত্র হিসেবে কাউন্ট করা হয়, অর্থাৎ 25 মিলিমিটার পর্যন্ত মাপা যায়। এবং এই জায়গায় যে বৃত্তাকার স্কেলটা রয়েছে, লিনিয়ার স্কেলের 0 দাগ যদি এই সার্কুলার স্কেলের 0 দাগের সাথে মিলে যায়, তাহলে বুঝতে হবে যে এই যন্ত্রটার কোনো ত্রুটি নাই বা কোনো যন্ত্রে কোনো যান্ত্রিক ত্রুটি নেই। তো এখন যদি দুইটা কাছাকাছি থাকে তখন 0 দাগের সাথে মিলে যাবে। এইবারে আমরা যদি এইখানে কোনো বস্তুকে রাখি, অর্থাৎ এনভিল পার্ট এবং এই এনভিল পার্ট এবং স্পিন্ডল পার্ট এর মাঝখানে বা এই দুইটা প্রান্তর মাঝখানে যদি কোনো বস্তুকে আমরা রাখি, তখন কিন্তু আমরা লিনিয়ার স্কেলটা দেখতে পাবো। এখন আবার দেখতে হবে লিনিয়ার স্কেলের 0 দাগ বরাবর এই সার্কুলার স্কেলের কত নাম্বার দাগ মিলছে, সেটা হলো এক্স্যাক্টলি বৃত্তাকার স্কেলের পার্ট। তাহলে আমরা যদি দেখি যে এই স্ক্রু গজ দিয়ে যদি আমরা দৈর্ঘ্য মানে ব্যাস পরিমাপ করি, তখন সূত্রটা কি হবে, ডি ইকুয়াল এল প্লাস সি ইন্টু এল সি মাইনাস প্লাস মাইনাস ই। এখানে যত নাম্বার ঘর বেরিয়ে থাকবে, অর্থাৎ আমরা যদি এখানে কোনো একটি বস্তু রাখি, এরপরে বৃত্তাকার স্কেলটা যতটুকু সরে যাবে ডান দিকে, লিনিয়ার স্কেলটা নির্দিষ্ট পরিমাণ বের হওয়ার পরেই তো আসলে বৃত্তাকার স্কেলটা থাকবে। এখন লিনিয়ার স্কেলের যে পার্টটা বা রৈখিক স্কেলের যে পার্টটা, সেটাই হবে এল এর মান, এবং সি হবে এক্স্যাক্টলি এই যে লিনিয়ার স্কেলের উপরে দাগ কাটা থাকবে 0 দাগ, লিনিয়ার স্কেলের 0 দাগ এই বৃত্তাকার স্কেলের যত নাম্বার দাগ বা ঘরের সাথে মিলে যাবে সেটাকে আমরা বলবো বৃত্তাকার স্কেল পার্ট। এরপরে আছে কি এলসি। এলসি আগে আমরা স্ক্রু গজ স্লাইড ক্যালিপার্স এর সাথে আমরা স্লাইড ক্যালিপার্স এর একটা পার্ট জানছিলাম যে ভিসি মানে ভার্নিয়ার ধ্রুবক।
ভার্নিয়ার ধ্রুবক মানে এক্স্যাক্টলি ভার্নিয়ার স্কেল দিয়ে ভার্নিয়ার ধ্রুবকের চেয়ে ছোট মান পরিমাপ করা যায় না, এবং স্ক্রু গজ দিয়ে যেটা হবে এলসি মানে লেস্ট কাউন্ট, এর চেয়ে ছোট মান পরিমাপ করা যায় না, অর্থাৎ এলসি হলো লেস্ট কাউন্ট, এর চেয়ে ছোট মান আর পরিমাপ করা যায় না। আমরা যদি এলসি বের করতে চাই তাহলে এলসির সাথে একটা জিনিস সংশ্লিষ্ট হলো পিস। পিস হলো এই জায়গাটায়, অর্থাৎ যেটা রেসেট শপ এইখানে টি দ্বারা চিহ্নিত করা হয়, অর্থাৎ স্ক্রু গজের টি বা রেসেট শপকে যদি আমরা পরিপূর্ণভাবে একবার ঘোরাই, আমার হাতে যে কলমটা রয়েছে এই কলমটাকে জাস্ট সিগমা ফ্লো লেখা, এখান থেকে যদি আমি একবার ঘুরি, এটাকে যদি র্যাচেট শপের সাথে কম্পেয়ার করি বা তুলনা করি, একবার ঘুরাই তাহলে এটা অবশ্যই ডানে বা বামে সরে আসবে। ডানে যদি ডান দিকে ঘুরাই তাহলে এটা রৈখিক স্কেলটাকে অনেকটা ঢেকে ফেলবে। কতটুকু ঢেকে ফেলবে? জাস্ট 1 মিলিমিটার, পরিপূর্ণভাবে একবার ঘুরালে এটা 1 মিলিমিটার ঢেকে ফেলবে। তার মানে স্ক্রু গজের স্ক্রু গজের স্ক্রু গজের টুপিকে বা টিকে একবার ঘোরালে এটা রৈখিক স্কেল বরাবর যতটুকু সরণ হয়, অর্থাৎ এর রৈখিক স্কেল বরাবর যতটুকু সরণ হবে তাকে আমরা পিচ বলি। আমরা বুঝতে পারছি যে এটাকে একবার ঘোরালে এটা যতটুকু পরিমাণে সরণ হবে, অর্থাৎ রৈখিক স্কেল বরাবর যতটুকু সরণ অতিক্রম করবে সেটাকে আমরা পিচ বলবো। এবারে আমাদের রয়েছে লঘিষ্ঠ গণন এলসি ইজ ইকুয়াল টু, এটাকে বলা হয় পিচ ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তোমরা যদি একটু দেখো, জানি না তোমাদের দেখা যাচ্ছে কিনা, এই জায়গাটা 0 আমি লিখে রাখলাম এবং এর নিচে লেখা আছে 95, অর্থাৎ প্রত্যেকটা ঘরের মাঝখানে জাস্ট 5টা দাগ কাটা রয়েছে এবং তারপরে ডান দিকে আছে 5 এই দাগ কাটা। তাহলে বোঝা যাচ্ছে যে এই আমার যে স্ক্রু গজটা বা আমার হাতে যে স্ক্রু গজটা রয়েছে, এই স্ক্রু গজটায় বৃত্তাকার স্কেলে এক্স্যাক্টলি দাগ কাটা আছে। এখানে দেখা যায় যে বৃত্তাকার স্কেলে 0 এবং 5, তোমরা যদি একটু দেখো এই 0 এবং এর নিচে রইলো, নিচে অর্থাৎ বাম দিকে 45 এবং উপরে হলো 5, অর্থাৎ এটাই দাগ কাটা আছে 45, এটা 50টা দাগ কাটা আছে, অর্থাৎ এন এর মান হবে 50। কিন্তু আমি যে স্কেলটা আঁকালাম এই স্কেলটাই এখানে 95 এবং এখানে হলো 5, তার মানে এখানে আরো এখানে 0 এবং 5 এর মাঝে 5টা ঘর রয়েছে, তার মানে এটা 100টা দাগ কাটা রয়েছে। এটা কি? অর্থাৎ এলসি ইজ ইকুয়াল টু পি বাই এন। এটা কি হবে? অর্থাৎ মানে যদি বৃত্তাকার স্কেলকে আমরা একবার ঘোরাই, এখন এটা হবে বৃত্তাকার স্কেলকে, অর্থাৎ এই জায়গায় এই বৃত্তাকার স্কেলকে যদি আমরা একবার ঘোরাই তাহলে এটা রৈখিক স্কেল বরাবর যতটুকু সরণ হবে, বৃত্তাকার স্কেল বা প্রান্তটে এটাকে বলা যায়, অর্থাৎ বৃত্তাকার স্কেল বা প্রান্তটিকে একবার ঘোরালে এর যতটুকু সরণ হবে তাকে আমরা লঘিষ্ঠ গণন বলতে পারি। তাই লঘিষ্ঠ গণন এক্স্যাক্টলি এটা 1 মিলিমিটারই হয়ে থাকে, একবার ঘোরালে এটা রৈখিক স্কেল বরাবর 1 মিলিমিটারই সরে আসে। এখন এটা আমরা এভাবে বের করব, লঘিষ্ঠ গণন যদি 1 মিলিমিটার হয়, অর্থাৎ এটা মিলিমিটারে দাগ কাটা থাকে এবং পরিপূর্ণভাবে একবার ঘোরালে এই রৈখিক স্কেল বরাবর একটা ঘর বের হয়ে আসে, দুইবার ঘোরালে দ্বিতীয় অর্থাৎ 2 মিলিমিটার বের হয়ে আসবে। এখন এই স্কেল দিয়ে যদি আমরা লঘিষ্ঠ গণন বের করতে চাই তাহলে এটা হবে, এই জায়গায় কিন্তু 100টা দাগ কাটা আছে, তার মানে 1/100 হবে। এটাকে আমরা যদি করি 0.01, এটা মিলিমিটার, অর্থাৎ এই যন্ত্রটা 0.01 মিলিমিটার পর্যন্ত সূক্ষ্ম পাঠ দিতে পারবে। এবারে তোমরা দেখো এই জায়গাটায়, অর্থাৎ আমরা কিন্তু স্ক্রু গজের স্লাইড ক্যালিপারের সাহায্যে বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটি দেখেছি, এখানেও কিন্তু যান্ত্রিক ত্রুটি থাকতে পারে। আমরা যদি একটু দেখি যে এইখানে অ্যানভিল পার্ট আর স্পিন্ডল পার্ট যদি আমরা একদম এই জাস্ট পিসকে যদি আমরা এই থিম্বল পার্টকে বা বৃত্তাকার স্কেল দিয়ে ডানে ঘোরাতে ঘোরাতে করে এমন পর্যায়ে নিয়ে আসি যে এইখানে
এই স্পিন্ডল প্রান্তটি যদি এনভিল প্রান্তর সাথে লেগে যায় এবং এই বৃত্তাকার স্কেলের জিরো দাগ যদি এই মূল বৃত্তাকার স্কেলের জিরো দাগ যদি লিনিয়ার স্কেলের জিরো দাগের সাথে মিলে যায় তাহলে এখানে কোনো ত্রুটি নেই। আর যদি এমন হয় যে এই বৃত্তাকার স্কেলের জিরো দাগ এই লিনিয়ার বা মূল স্কেলের জিরো দাগের সাথে বা রৈখিক স্কেলের জিরো দাগের সাথে মিলে নেয়, ইভেন এটা ডান দিকেও থাকতে পারে বা বাম দিকেও থাকতে পারে, যদি এই ধরনের ত্রুটি যন্ত্রে থাকে তবে সেটাকে আমরা বলবো শূন্য ত্রুটি। শূন্য ত্রুটির মধ্যে আমরা বলেছি যে দুই ধরনের ত্রুটি থাকে, একটা হলো ধনাত্মক যান্ত্রিক ত্রুটি, একটা হলো ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি। এখন যদি এই বৃত্তাকার স্কেল এর শূন্য দাগ লিনিয়ার স্কেলের শূন্য দাগ অপেক্ষা নিচে থাকে বা বাম দিকে থাকে, এটাকে আমরা নিচের দিকে বা এটাকে বাম দিকে বলতে পারি। যদি জাস্ট এই নিচের দিকে অবস্থান করে, এই নিচের দিকে অবস্থান করে বৃত্তাকার স্কেলের মূল স্কেল বা লিনিয়ার স্কেলের শূন্য দাগ অপেক্ষা বৃত্তাকার স্কেলের শূন্য দাগ যদি নিচে, অর্থাৎ নিচে বলতে আমার হাতের বাম দিকে যদি অবস্থান করে, এই স্ক্রু এর বাম দিকে যদি অবস্থান করে বা নিচের দিকে, এটাকে আমরা নিচ বলতে পারি, নিচের দিকে যদি অবস্থান করে তবে সেটা হবে ধনাত্মক যান্ত্রিক ত্রুটি। ধনাত্মক যান্ত্রিক ত্রুটিটা কি এখানে হবে? ধনাত্মক যান্ত্রিক ত্রুটি। ধনাত্মক যান্ত্রিক ত্রুটি, ধনাত্মক যান্ত্রিক ত্রুটি হলে আমরা এটাকে প্লাস ইরর নিব, অর্থাৎ এখানে ভুল দুই ধরনের হবে, একটা ধনাত্মক যান্ত্রিক ত্রুটি, ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি। এবারে যদি না এরকম না, আমি যদি এই বৃত্তাকার স্কেলটাকে পরিপূর্ণভাবে ঘুরাই, একেবারে এনভিল পার্ট এবং স্পিন্ডল প্রান্ত বরাবর নিয়ে যদি আসি, তখন যদি এমন হয় এই লিনিয়ার স্কেলের জিরো দাগ তো কোনোভাবেই চেঞ্জ হবে না, লিনিয়ার স্কেলের জিরো দাগ অপেক্ষা বৃত্তাকার স্কেলের জিরো দাগ ডান দিকে বা উপরের দিকে চলে গেল, মানে ডানে চলে গেল। যদি ডানে চলে যায় তার মানে অতিক্রম করে চলে গেল, যদি অতিক্রম করে চলে যায় তাহলে এটাকে বলবো আমরা ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি। ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি, ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি যদি হয় তাহলে এটা হবে -ই। তখন আমাদের যেটা করতে হবে, টোটালি এই ডি, যে আমরা ডি যে পার্টটা বের করব, এই ডি থেকে আমরা এখানে ডি প্রাইম যদি বলি, ডি থেকে টোটালি এই যে ডি প্রাপ্ত মান থেকে আমরা প্লাস হলে মানটা করব মাইনাস যান্ত্রিক ত্রুটি, অর্থাৎ ধনাত্মক যান্ত্রিক ত্রুটি যে পার্টটা পাবো সেটাকে বিয়োগ করে দেব। আর যদি ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি হয় তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হবে, অর্থাৎ টোটাল এই ব্যাসের সাথে আমাদের এই ত্রুটিটাও যোগ করে দিতে হবে। এভাবে আমরা জাস্ট শূন্য ত্রুটি, অর্থাৎ শূন্য ত্রুটির আওতায় রইলো দুই ধরনের ত্রুটি, একটা হচ্ছে ধনাত্মক যান্ত্রিক ত্রুটি আর একটা হলো ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি, এই দুইটা কিন্তু আমরা বের করতে পারবো। তারপরে আরেকটা হলো ব্যাকলাস ত্রুটি বা এটাকে পিছট ত্রুটিও বলে। যেমন আমরা যদি এই বারবার স্ক্রুটাকে ডানে বামে ঘুরাই, বারবার স্ক্রুটাকে যদি ডানে বামে ঘুরাই অনেক দিন পর্যন্ত ইউজ করি, তাহলে এর নাট বা স্ক্রু বা এই যে এটা একটু সরে যেতে পারে। তার মানে ডানে বা বামে ঘুরালে সব দিকে যদি একই পরিমাণে সরণ না ঘটে তবে সেটাকে আমরা পিছট ত্রুটি বলতে পারি। এই স্ক্রুকে মানে অর্থাৎ স্ক্রু গজের বৃত্তাকার স্কেলকে বারবার আমরা ডানে বা বামে ঘুরালে তাহলে এই স্ক্রু এর কিন্তু কিছুটা পরিমাণে ক্ষয় হয়। যদি স্ক্রু এর কিছুটা পরিমাণে ক্ষয় হয় তাহলে ডানে বা বামে আমরা যতটুকু পরিমাণে ঘুরাবো তার ফলে কিন্তু সম পরিমাণে সরণ ঘটবে না, সম পরিমাণে দূরত্ব অতিক্রম করবে না। যদি তা না হয় তাহলে যে ধরনের ত্রুটি পরিলক্ষিত হবে সেটাকে আমরা বলতে পারি ব্যাকল্যাশ ত্রুটি, ব্যাকল্যাশ ত্রুটি বা পিছট ত্রুটি। এই ত্রুটিগুলো মেইনলি যান্ত্রিক ত্রুটি, অর্থাৎ শূন্য ত্রুটি এবং ব্যাকল্যাশ ত্রুটি এগুলো হলো যান্ত্রিক ত্রুটি। শূন্য ত্রুটির ভেতরে আমরা পেলাম ধনাত্মক যান্ত্রিক ত্রুটি আর পেলাম ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি। এবারে আমরা এই যে ভার্নিয়ার স্কেল দেখলাম, স্ক্রু গজ আমরা দেখলাম,
স্ক্রু গজ দিয়ে পরবর্তীতে আমরা একটা একটা পার্ট বা ভিডিও আপলোড করব, যেটা দিয়ে শুধুমাত্র কিভাবে আমরা সরু তারের ব্যাস নির্ণয় করতে পারি বা ছোট বা সিলিন্ডার আকৃতির কোনো বস্তুর কিভাবে আমরা ব্যাস নির্ণয় করতে পারি এটা পরিমাপ করে দেখব। পরিমাপে ত্রুটি এবং নির্ভুলতা, অর্থাৎ আমরা কোনো কিছু মেজারমেন্ট করতে গেলে যে ভুল হয় সেই ভুলটা নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ পরিমাপের ত্রুটি এটা একটা স্বাভাবিক জিনিস। এভাবে ত্রুটি কথাটির নেতিবাচক অর্থ মিন করে, অর্থাৎ পরিমাপের ত্রুটি কথাটা শুনলে আমাদের কাছে মনে হতে পারে যে সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। আসলে কথাটি পুরোপুরি সত্য নয়। ব্যক্তিগত ত্রুটির উপরেই ভুল নির্ভর করে না বা ত্রুটি নির্ভর করে না। আমরা জানি বা আমরা স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজের মাধ্যমে যে আসলে পূর্ববর্তী পাঠে আমরা দেখেছি যে স্লাইড ক্যালিপার্স এবং স্ক্রু গজের কিছু ত্রুটি রয়েছে। সেই ত্রুটির মাধ্যমেও ভুল হতে পারে। আমরা যে দৈর্ঘ্য পরিমাপ করার জন্য যে যন্ত্রটা বা স্কেলটা ব্যবহার করি, সেই স্কেলটাও সঠিকভাবে দাগ কাটা নাও থাকতে পারে। অর্থাৎ যন্ত্র বা ব্যক্তিগত কারণে দুইভাবেই ত্রুটি হতে পারে। এবারে যদি নির্ভুলতার পরিমাপ জানিয়ে দেওয়া হয় তবে তার বিশ্বাসযোগ্যতা অনেকটা বেড়ে যায়। আমরা এখন একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে চাই। বস্তুটা পরিমাপ করার জন্য আমাদের একটা স্কেল লাগবে। ধরে নিলাম স্কেলটা সেন্টিমিটারে দাগ কাটা রয়েছে। বস্তুটাকে যদি আমরা স্কেলের সাথে স্থাপন করি তাহলে স্কেলের কোনো একটি দাগ, অর্থাৎ স্কেলের নির্দিষ্ট যে সেন্টিমিটারের দাগ কাটা, সেই সেন্টিমিটার দাগ কাটা ঘরের সাথে পুরোপুরি মিলে নাও যেতে পারে। আমাদের কাছে যে বস্তুটা রয়েছে সেই বস্তুটার দৈর্ঘ্য যদি আমরা দেখি 1 2 3 4 5 6, কিন্তু 6 নম্বর ঘর অতিক্রম করেছে কিন্তু 7 নম্বর ঘরে কিন্তু পৌঁছায়নি, 7 নম্বর ঘরে পৌঁছায়নি। তখন আমরা এটা ধরি যে বস্তুটার দৈর্ঘ্য হলো 7 মিলিমিটার। তাহলে আমরা যে বস্তুটার দৈর্ঘ্য 7 মিলিমিটার ধরে নিয়েছি, আমরা কিন্তু একটু বেশি ধরে নিয়েছি। তার মানে আমাদের এর ভিতরে কিছুটা কিন্তু অনিশ্চয়তা রয়ে গেল, অর্থাৎ কিছুটা পরিমাণে ভুল রয়ে গেল। দৈর্ঘ্য 7 মিলিমিটার। এখন 7 মিলিমিটার এটাকে আমরা সাধারণত 7 প্লাস মাইনাস 0.5 মিলিমিটার নিয়ে থাকি। যদি 7 প্লাস মিলিমিটার 7 প্লাস মাইনাস 0.5 মিলিমিটার এটা নিয়ে থাকি, তাহলে বস্তুটির প্রকৃত দৈর্ঘ্য আমরা একটা ভ্যালুর মধ্যে নিলাম। কত থেকে কত হবে? 7 প্লাস 0.5, তার মানে 7.5, আর যদি 0.5 আমরা বাদ দিয়ে দিই তাহলে 6.5, অর্থাৎ বস্তুটার প্রকৃত ভ্যালু 6.5 মিলিমিটার থেকে 7.5 মিলিমিটারের মধ্যে। আমরা যে বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করলাম সেই বস্তুটার কিন্তু এক্সাক্ট দৈর্ঘ্যটা 6.5 মিলিমিটার থেকে 7.5 মিলিমিটারের মধ্যে। আমরা কিন্তু এক্সাক্ট বস্তুটার দৈর্ঘ্য আমি জানি না। কেন জানি না? অর্থাৎ এটার দৈর্ঘ্য প্রথমে কখনোই বলা থাকে না। এই জন্য আমরা একটু বেশি নিতে পারি বা একটু কম নিতে পারি। তার মানে আমাদের মানটা কম বেশি কত হতে পারে? 0.5 মিলিমিটার হতে পারে। পরিমাপের আরেকটা ত্রুটি হচ্ছে নির্ভুলতা বা একুরেসি। আরেকটি পরিমাপ হচ্ছে চূড়ান্ত ত্রুটি বা অ্যাবসোলিউট এরর। পরিমাপের আরেকটা ত্রুটি চূড়ান্ত ত্রুটি, যেটাকে আমরা অ্যাবসোলিউট এরর বলি। পরিমাপের আরেকটা ত্রুটি চূড়ান্ত ত্রুটি, অ্যাবসোলিউট এরর। এখন তুমি যে স্কেলের মাধ্যমে বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করেছো বা আমরা যে স্কেলের মাধ্যমে বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করলাম, সে বস্তুটা যদি
সেন্টিমিটার অর্থাৎ সেন্টিমিটারের দাগ কাটা স্কেল রয়েছে। বস্তুটার দৈর্ঘ্য যদি 1 মিলিমিটার হয়, আমরা কিন্তু 7 মিলিমিটার দৈর্ঘ্য পরিমাপ করেছি। বস্তুটার দৈর্ঘ্য যদি 1 মিলিমিটার হয় এবং 1 মিলিমিটারের মধ্যে যদি আমরা প্লাস মাইনাস 0.5 মিলিমিটার ভুল নিয়ে নেই, তাহলে এটা কিন্তু গুরুতর, এটা অনেকটা বিশ্বাসযোগ্য নয়। তাহলে আবার যদি বলা হয় যে বস্তুটার দৈর্ঘ্য হলো, এটাকে যদি আমরা 1 মিলিমিটার নিই, বস্তুটার দৈর্ঘ্য যদি আমরা 1 মিলিমিটার নিই এবং এই 1 মিলিমিটারের মধ্যে যদি আমাদের ত্রুটির পরিমাণ 0.5 মিলিমিটার হয়, তাহলে এটা অনেকটাই গুরুতর এবং এটা অবিশ্বাসযোগ্য, এটা গ্রহণযোগ্যতা কোনো নাই, অর্থাৎ গ্রহণযোগ্যতা নাই। কিন্তু যদি বস্তুটার দৈর্ঘ্য 1 মিটার হতো, বস্তুটার যদি দৈর্ঘ্য 1 মিটার হতো এবং এখানে যদি ভুলের পরিমাণ যদি আমরা 0.5 মিলিমিটার নিতাম, তাহলে এটা যথেষ্ট পরিমাণে নির্ভরযোগ্য এবং যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। তো পরিমাপের আরেকটা ত্রুটি নেওয়া হয়, এটা হলো রিলেটিভ এরর, অর্থাৎ আমরা যে ভুলটা নেব যন্ত্রের মাধ্যমে হতে পারে বা ব্যক্তিগত কারণে যে ভুলটা হতে পারে, সেটা যত কম, অর্থাৎ ভুলের পরিমাণ যত কম হবে, সেটা হলো আমাদের চূড়ান্ত ত্রুটি বা আপেক্ষিক, সেটা হলো রিলেটিভ এরর। অর্থাৎ আমরা যদি ভুলটা এমন নেই, অনেক বড় একটা মানের ক্ষেত্রে ক্ষুদ্র একটা ভুল সেটা গ্রহণযোগ্যতা পেল, এবং ছোট মানের ক্ষেত্রে যদি অনেক বড় পরিমাণে ভুল, 1 মিলিমিটারের ক্ষেত্রে আমরা 0.5 মিলিমিটার ভুল নিলাম, সেটা কিন্তু কোনো গ্রহণযোগ্যতা নেই, অর্থাৎ এই মানটা আমরা নিতে পারি না, যথেষ্ট গুরুতর কিন্তু এটা। কিন্তু যদি আমরা 1 মিটারের ক্ষেত্রে 0.5 মিলিমিটার ভুল কাউন্ট করি, সেটার যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। তাহলে পরিমাপের আরেকটা ত্রুটি কাউন্ট করা হয়, যেটা হলো রিলেটিভ এরর। রিলেটিভ এরর মানে হলো রিলেটিভ এরর হলো আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি অর্থাৎ গ্রহণযোগ্য যে ত্রুটি, যে ভুলটা আমরা করে থাকি, আপেক্ষিক ত্রুটিটা কি হবে, অর্থাৎ আমরা যেই বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করলাম, সেই বস্তুটার দৈর্ঘ্য ছিল 7.5 মিলিমিটার, কিন্তু এখানে আমরা ত্রুটি ধরে নিয়েছি 0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার। তাহলে বস্তুটার চূড়া আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ এরর হবে, রিলেটিভ এরর হবে চূড়ান্ত ত্রুটি। আসলে চূড়ান্ত ত্রুটিটা কি? আরেকটা ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি। নির্ভুলতার একটা পরিমাপ হচ্ছে চূড়ান্ত ত্রুটি। এই চূড়ান্ত ত্রুটি নির্ভুলতার আরেকটা পরিমাপ হচ্ছে চূড়ান্ত ত্রুটি। এটাকে সাধারণত অ্যাবসোলিউট এরর বলা হয়। অ্যাবসোলিউট এরর অর্থাৎ আমরা যে ভুলটা করলাম, সে ভুলটা বা নির্ভুলতার পরিমাপটা কতটুকু হবে, অর্থাৎ প্রকৃত মানের তুলনায় পরিমাপ করা মানের পার্থক্য, অর্থাৎ আমরা কতটুকু পরিমাণে সঠিক মান নিতে পারলাম, সেটা চূড়ান্ত ত্রুটি হলো প্রকৃত মানের পরিমাপ করা মানের পার্থক্য, মানের তুলনায় পরিমাপ করা মানের পার্থক্য। তাহলে আমরা যে বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করেছি, বস্তুটার দৈর্ঘ্য পরিমাপে কিন্তু আমরা ত্রুটিটা ধরে নিয়েছি প্লাস মাইনাস 0.5 মিলিমিটার। এখন যদি বস্তুটা যদি আরো অনেক ছোট হতো, বস্তুটা যদি 1 মিলিমিটার হতো, বস্তুটা 1 মিলিমিটার হলো, তাহলে এই যে 0.5 যে চূড়ান্ত ত্রুটি আমরা ধরে নিলাম বা নির্ভুলতার পরিমাণ যে 0.5 মিলিমিটার, সেটা কিন্তু অনেকটা গুরুতর। তাহলে এই 0.5 মিলিমিটার ত্রুটি এটা গ্রহণযোগ্যতা নয়, গ্রহণযোগ্যতা নেই। কিন্তু যদি আমরা এই বস্তুটা তো অনেক বড় হতো, বস্তুটা যদি 1 মিটার দৈর্ঘ্যের হতো,
তাহলে 1 মিটার দৈর্ঘ্যের ক্ষেত্রে এই 0.5 মিলিমিটার এটা গ্রহণযোগ্যতা রয়েছে, অর্থাৎ এটা একেবারেই সামান্য পরিমাণ ভুল, এটা নেওয়া যায়। এই কথা বিবেচনা করে আরেকটা পরিমাপের ত্রুটি নেওয়া হয়, যেটা হলো রিলেটিভ এরর হলো আপেক্ষিক ত্রুটি বা রিলেটিভ এরর হলো আপেক্ষিক ত্রুটি। আমরা যে যন্ত্রটার বা যে বস্তুটার দৈর্ঘ্য পরিমাপ করলাম সে বস্তুটা কিন্তু ছিল 7.5 মিলিমিটার, কিন্তু এক্স্যাক্টলি বস্তুটার দৈর্ঘ্য কিন্তু আমরা ধরে নিয়েছিলাম 7 মিলিমিটার। তাহলে এখানে আমাদের ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি ছিল, যে নির্ভুলতার পরিমাণ বা চূড়ান্ত ত্রুটি বলা ছিল 0.5 মিলিমিটার। তাহলে রিলেটিভ এরর সাধারণত শতাংশে হিসাব করা হয়। চূড়ান্ত ত্রুটি পরিমাপ করা মান ইনটু হলো 100%, অর্থাৎ রিলেটিভ এররকে শতাংশে হিসাব করতে হয়। তাহলে আমাদের এখানে চূড়ান্ত ত্রুটি ছিল 0.5 এবং পরিমাপ করা মান ছিল 7, এবং এটাকে যদি আমরা শতাংশে হিসাব করি 100%, তাহলে এর মানটা হবে 7.1%, অর্থাৎ 7.1% এই ভুলের পরিমাণ খুবই কম হবে। তাহলে এই ভুলের পরিমাণটা গ্রহণযোগ্যতা রয়েছে, অর্থাৎ 100 ভাগের ভিতরে যদি মাত্র 0.7 বা 0.7 বা সামথিং বা আরেকটু বেশি হোক সমস্যা নেই, কিন্তু ভুলের পরিমাণ যত কম হবে সেটার গ্রহণযোগ্যতা বেশি। অর্থাৎ এই জন্য আমরা রিলেটিভ এরর পার্টটা অবতারণা করি বা ধরে নেই বা ধারণা করা হয়। তো রিলেটিভ এরর এই বইয়ের ভিতরে আমরা যে ম্যাথগুলো করি তার ভিতরে আপেক্ষিক ত্রুটির ম্যাথ অনেক বেশি পরিমাণে আসে। আমরা একটু ভালো করে দেখব। ধন্যবাদ সকলকে।